ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে দেখো আমরা নিয়ে এসেছি। আজকের প্রত্যেকটি প্রশ্নই রয়েছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে। দেখো আজকের প্রথম প্রশ্নটি রয়েছে ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে অপশন এ প্রস্তাবনায়, অপশন বি মৌলিক অধিকারে, অপশন সি নির্দেশমূলক নীতিসমূহে, অপশন ডি মৌলিক কর্তব্যে। দেখো গ্রুপ ডি এক্সাম 2013 সালে এই প্রশ্নটি কিন্তু পড়েছিল। ওয়েলফেয়ার স্টেট কি জানো? ওয়েলফেয়ার স্টেট বলা হয় কল্যাণ রাষ্ট্রকে, বা ওয়েলফেয়ার স্টেটের অপর নাম কিন্তু কল্যাণ রাষ্ট্র। ঠিক আছে, এমন একটি রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় এই কল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট সম্পর্কে, যেখানে একটি সরকার বাসিন্দা এবং নাগরিকদের কিন্তু মঙ্গল বজায় রাখার জন্য যে কোনো নীতি গ্রহণ করে, কর্মসংস্থান করে, সামাজিক নিরাপত্তার জন্য বা সামাজিক উন্নয়নের জন্য যে কোনো রকম কিন্তু একটি গুরুত্বপূর্ণ নীতিমালা ধারণ করে, ঠিক আছে, গ্রহণ করে সরকার, তখন সেটাকে ওয়েলফেয়ার স্টেট বলা হয়। এই ওয়েলফেয়ার স্টেটের জনককে জানো? অটো ভন বিসমার্ক। ঠিক আছে, বিসমার্ক ছিলেন এই ওয়েলফেয়ার স্টেটের জনক। এবং এই যে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনা নীতি বা নির্দেশমূলক নীতিসমূহের 4th অধ্যায়ে কিন্তু 4 নম্বর অধ্যায়ে কিন্তু বর্ণিত রয়েছে। ঠিক আছে, ধারা 36 থেকে 51 নম্বরে কিন্তু এর উল্লেখ পাওয়া যায়, ধারা 36 থেকে 51। তাহলে এই প্রশ্নটি যদি পড়ে যে ওয়েলফেয়ার স্টেটের জনককে, অবশ্যই বিসমার্ক। কত ধারায় রয়েছে? 36 থেকে 51 নম্বর ধারায় রয়েছে এবং 4th অংশে কিন্তু রয়েছে। ঠিক আছে, নির্দেশমূলক নীতিসমূহের 4th অংশে। দেখো নেক্সট প্রশ্নটি কি রয়েছে 2 নম্বরে, ভারতীয় সংবিধানের 44তম সংশোধনের মাধ্যমে কোন অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? দেখো মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কোন অধিকারকে? 44তম সংশোধনের মাধ্যমে কোন অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? দেখো মৌলিক অধিকার কি রয়েছে জানো? কয়টি রয়েছে? মৌলিক অধিকার রয়েছে 6টি। একটি কি? প্রথমটি হচ্ছে যে সমতার অধিকার, সমতার অধিকার। ঠিক আছে, সমতার অধিকার। 2 নম্বর হচ্ছে স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার। 3 নম্বরে হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। ঠিক আছে, শোষণের বিরুদ্ধে অধিকার। এই মৌলিক অধিকারগুলো ভালো করে দেখে নাও, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই আসবে। শোষণের বিরুদ্ধে অধিকার। তারপরে ধর্মীয় স্বাধীনতার অধিকার 4 নম্বর। 5 নম্বর রয়েছে কি? সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার। আর 6 নম্বর রয়েছে 6 নম্বরে রয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার। ঠিক আছে, এতগুলো কিন্তু মৌলিক অধিকার রয়েছে, 6টি মৌলিক অধিকার রয়েছে। কিন্তু তোমার 1978 সালে যে 44তম সংশোধন হয়, 1978 সালে যে 44তম সংশোধন হয়েছিল, সেই সংশোধনের আগে কিন্তু সম্পত্তির অধিকারের সঙ্গে যুক্ত ছিল। এই যে অপশন সি যেটি রয়েছে সম্পত্তির অধিকার, এই সম্পত্তির অধিকারকে কিন্তু এখান থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, বাক স্বাধীনতার অধিকারে যে স্বাধীনতার অধিকার রয়েছে এর মধ্যে রয়েছে সাম্যের অধিকারে যে সমতার অধিকার রয়েছে এর মধ্যে সাম্যের অধিকার রয়েছে। ধর্মের স্বাধীনতায় যে ধর্মীয় স্বাধীনতা, যে 4 নম্বরে যেটি রয়েছে মৌলিক অধিকারটি ধর্মীয় স্বাধীনতার অধিকার, সেখানে এই ধর্মের স্বাধীনতা। অপশন সি যেটি রয়েছে সম্পত্তির অধিকার, সেটির দেখো কোথাও উল্লেখ নেই। ঠিক আছে, অবশ্যই সেটি 1978 সালে যে 44তম সংশোধন হয়েছিল, এই সংশোধনের মাধ্যমে এই সম্পত্তির অধিকারকে কিন্তু এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবং 2009 সালে আরেকটি সংশোধন হয়, 2009 সালে, তখন সেখানে কিন্তু এই ধর্মীয় যে শিক্ষার যে অধিকারটি রয়েছে, যে শিক্ষাগত অধিকার, ঠিক আছে, এই শিক্ষার অধিকারকে কিন্তু সেখানে যুক্ত করা হয়েছিল, যে প্রত্যেকটি শিশু 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার রয়েছে, এটি কিন্তু যুক্ত করা হয়েছিল কত সালে? 2009 সালে। বুঝতে পারলে তো? 2009 সালে এটি যুক্ত করা হয়েছিল। চলো দেখুন নেক্সট 3 নম্বরে কি রয়েছে, ভারতীয় সংবিধানে মোট কত প্রকার জরুরি অবস্থা উল্লেখ রয়েছে? সংবিধানে জরুরি অবস্থা কত প্রকার উল্লেখ রয়েছে? দেখো 3টি জরুরি অবস্থার উল্লেখ রয়েছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কি কি জরুরি অবস্থা সেটি দেখে নাও। 1 নম্বর রয়েছে জাতীয় জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা, যেটি ধারা 352-তে রয়েছে, ধারা 352। আর 2 নম্বর রয়েছে রাজ্য জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন, আমরা যেটাকে রাষ্ট্রপতি শাসন বলি, রাষ্ট্রপতি শাসন, সেটি ধারা হচ্ছে 356 নম্বর ধারা। যদি তোমাদের ধারা পড়ে তাহলে অবশ্যই পারবে। আর 3 নম্বরে কি রয়েছে? আর্থিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা, যেটা ধারা হচ্ছে 360। দেখো কতগুলো বললাম, জাতীয় জরুরি অবস্থা, রাষ্ট্রপতি শাসন বা রাজ্য জরুরি অবস্থা, এবং 3 নম্বর হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, ধারা হচ্ছে 360। তো এই হচ্ছে ভারতের সংবিধানের মোট জরুরি অবস্থা। তাহলে অবশ্যই অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 3টি। চলো দেখুন নেক্সট প্রশ্নটি 4 নম্বরে কি রয়েছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন? রাষ্ট্রপতি কর্তৃক কে নির্বাচিত হন? প্রশ্নটি রিলে ননটেক সিপিই 2012 সালে কিন্তু প্রশ্নটি পড়েছিল। দেখো অপশনে হাইকোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য বিচারক
রাজ্যের রাজ্যপাল, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস না অন্যান্য বিচারক না উপরাষ্ট্রপতি? সঠিক উত্তর দেখো কী হয়ে যাবে, সঠিক উত্তর হবে অপশান ডি, উপরাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন। নেক্সট 5 নম্বর কী রয়েছে, মন্ত্রিসভা কার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? মন্ত্রিসভা কার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? প্রশ্নটি রিলে ননটেক সিপিই 2012 সালে কিন্তু প্রশ্নটি পড়েছিল। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার কাছে। ঠিক আছে, লোকসভার কাছে। চলো দেখে নেক্সট প্রশ্নটি কী রয়েছে, সংসদ অধিবেশন শুরু হওয়ার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস হতে হবে? এই প্রশ্নটি অ্যাসিস্ট্যান্ট এক্সাম 2012 সালে কিন্তু প্রশ্নটি পড়েছিল। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি রয়েছে। অপশনে 6 সপ্তাহের মধ্যে হয়ে যাবে সঠিক উত্তর। সংসদ অধিবেশন শুরু হওয়ার কতদিনের মধ্যে, মানে 6 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস হতে হবে। নেক্সট 7 নম্বর, নিম্নলিখিত কোনটি পূর্বে মৌলিক অধিকার হলেও বর্তমানে এটি একটি আইনি অধিকার? আমি এক্ষুনি উত্তরটি বললাম, সম্পত্তির অধিকার, অপশন সি সঠিক উত্তর, সম্পত্তির অধিকার। নেক্সট কি রয়েছে দেখো, নিম্নলিখিত তথ্যের মধ্যে কোনটি ভুল? অপশনে উপরাষ্ট্রপতির বেতন ও ভাতা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করা নেই। 2 নম্বর, উপরাষ্ট্রপতির পদপ্রার্থীকে রাজ্যসভার সদস্য হতে হবে। অপশন সি, উপরাষ্ট্রপতির কার্যকাল হলো 5 বছর। অপশন ডি, উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে জাতীয় নির্বাচন কমিশন। নিচের কোন তথ্যটি বলা হয়েছে ভুল? ঠিক আছে, এই 4টের মধ্যে যে কোনো একটি ভুল রয়েছে, সেটি তোমাদেরকে খুঁজে বার করতে হবে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে জাতীয় নির্বাচন কমিশন। যেটি থাকে সেটি হচ্ছে যে নেতা মন্ত্রীদের যে ভোটটি হয়, তোমাদের এলাকায় যখন পঞ্চায়েত ভিত্তিক ভোট হয় বা ব্লক ভিত্তিক ভোট হয় তখনই কিন্তু এই জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব থাকে। আর উপরাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব থাকে রাষ্ট্রপতির উপর। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কি রয়েছে, সুপ্রিম কোর্ট কোন লেখ জারির মাধ্যমে নিম্নতম আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়? কোন লেখ জারির মাধ্যমে? অ্যাসিস্ট্যান্ট এক্সাম 2012 সালে প্রশ্নটি এসেছিল। ম্যান্ডামাস কুও ওয়ারেন্ট না প্রহিবিশন না হেভিয়াস কর্পাস? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রহিবিশন। ঠিক আছে, সুপ্রিম কোর্ট কোন লেখ জারির মাধ্যমে নিম্নতম আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়? নিম্নতম আদালতকে, সেটি হয়ে যাবে প্রহিবেশন লেখ জারির মাধ্যমে। নেক্সট প্রশ্নটি 10 নম্বরে, সংবিধানের 8ম তফসিলের আলোচ্য বিষয় কি? গ্রুপ ডি এক্সাম 2012 সালে প্রশ্নটি এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আঞ্চলিক ভাষা সমৃহ, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি সমৃহ না উল্লিখিত সবকটি বিষয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আঞ্চলিক ভাষা সমৃহ হচ্ছে সংবিধানের 8ম তফসিলের আলোচ্য বিষয়। নেক্সট 11 নম্বরে, ভারতীয় সংবিধানের ধারা ড্যাশ এবং ড্যাশ তফসিল রয়েছে? গ্রুপ ডি এক্সাম 2012 সালে প্রশ্নটি এসেছে, কী হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন সি, অপশন সি হয়ে যাবে 448, ধারা 448 এবং 12 তফসিল রয়েছে, সংবিধানের ধারায় 448 এবং 12তে তফসিল রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো, নির্দেশমূলক নীতি সমৃহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রুপ ডি এক্সাম 2012 সালে প্রশ্নটি এসেছিল, কোন দেশ থেকে নির্দেশমূলক নীতি সমৃহের ধারণাটি এসেছে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, আয়ারল্যান্ড থেকে এসেছে। ঠিক আছে, আয়ারল্যান্ড থেকে এসেছে। 13 নম্বরে কি রয়েছে, লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারে? যে মেয়াদ পূর্ণ হয়নি কিন্তু রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারে? প্রশ্নটি গ্রুপ ডি এক্সাম 2012 সালে কিন্তু এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রধানমন্ত্রীর নির্দেশে। ঠিক আছে, লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন। নেক্সট 14 নম্বরে, হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারেন? গ্রুপ ডি এক্সাম 2012 সালে প্রশ্নটি এসেছে, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীর সুপারিশে রাজ্যপাল না ভারতের প্রধান বিচারপতির সুপারিশে রাষ্ট্রপতি না সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি কর্তৃক? কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সংসদের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি কর্তৃকই কিন্তু হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করা যায়। ঠিক আছে, দেখো 15 নম্বর কি রয়েছে, রাজ্যের শাসন ব্যবস্থা সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে থাকে? রাজ্যের যে শাসন ব্যবস্থা সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা সেটি কার হাতে থাকে? গ্রুপ ডি এক্সাম 2012 সালে প্রশ্নটি এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপালের হাতে। রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা থাকে রাজ্যপালের হাতে। নেক্সট কি রয়েছে, তোমাদের মনে হতে পারে যে মুখ্যমন্ত্রীর হাতে থাকে, কিন্তু নয়, রাজ্যপালের হাতে কিন্তু থাকে। নেক্সট কি রয়েছে দেখো 16 নম্বরে, ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়? শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়? রাষ্ট্রপতির, সংসদ, লোকসভা না বিচার বিভাগ? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, সংসদের অধীনে হয় ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ। গ্রুপ ডি এক্সাম 2012 প্রশ্ন, আরেকটি গ্রুপ ডি এক্সাম 2012 প্রশ্ন রয়েছে, সরকারের বিভিন্ন দপ্তরের কাজ অনুমোদন করে কে
বা কারা, বিভিন্ন দপ্তরের কাজ কে বা কারা অনুমোদন করে? সঠিক উত্তর হবে বিধানসভার সদস্যরা কিন্তু সরকারের বিভিন্ন দপ্তরের কাজ অনুমোদন করে। ঠিক আছে, সংসদের যে কোনো একটি কক্ষের সদস্য না হলে কোনো ব্যক্তি মন্ত্রী পদে ড্যাশ মানে একটি শূন্যস্থান রয়েছে এর বেশি থাকতে পারবেন না। কদিন বা ক সপ্তাহের বেশি থাকতে পারবেন না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 6 মাসের বেশি থাকতে পারবেন না। সংসদের কোনো একটি কক্ষের সদস্য না যদি হয় তাহলে কোনো ব্যক্তি মন্ত্রী পদে 6 মাসের বেশি কিন্তু থাকতে পারবেন না। নেক্সট কি রয়েছে 19 নম্বরে, রাজ্যসভার মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারবেন? রাজ্যসভার কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারবেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রুপ ডি এক্সাম 2012 সালে প্রশ্নটি এসেছিল। প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। নেক্সট কি রয়েছে 20 নম্বরে, দেখো 20 নম্বর রয়েছে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থার যে স্তর থাকে সেগুলি কি? গ্রুপ ডি এক্সাম 2012 সালে প্রশ্নটি এসেছে। দেখো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, গ্রাম, ব্লক ও জেলা, মণ্ডল বা জেলা, গ্রাম, জেলা, রাজ্য, গ্রাম, মণ্ডল, জেলা, রাজ্য। দেখো গ্রামের পরে কিন্তু ব্লক, আর ব্লকের পরে কিন্তু বর্তমানে জেলা। ঠিক আছে, গ্রাম থেকে ব্লক, গ্রাম থেকে পঞ্চায়েত হয়, পঞ্চায়েত থেকে ব্লক, ব্লক থেকে জেলা। এই যে স্তরটি রয়েছে এই স্তরটি কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থার স্তর। ঠিক আছে, চলো দেখুন নেক্সট প্রশ্নটি 21 নম্বরে কি রয়েছে, অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে? অরুণাচল প্রদেশ গুয়াহাটি, বোম্বে, কলকাতা না চণ্ডীগড়? কোন হাইকোর্টের আওতায় পড়ে অরুণাচল প্রদেশ? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, গুয়াহাটির আওতায় কিন্তু পড়ে। গ্রুপ ডি এক্সাম 2012 প্রশ্ন। দেখো আজকের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ক্লাস। ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? ডেমোক্রেসি শব্দটি বা কোন ভাষা থেকে উদ্ভূত? দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, গ্রিক ভাষা থেকে ডেমোক্রেসি শব্দটিকে কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট 23 নম্বরে, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকার লাভের প্রয়োজনীয় ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 বছরের জায়গায় 18 বছর কিন্তু ভোটাধিকারের অধিকার দেওয়া রয়েছে। 24 নম্বর রয়েছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার স্থানীয় সমিতির আওতায় মধ্যে নিম্নলিখিত কোনটি পড়ে না? পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় স্থানীয় সমিতির আওতার মধ্যে নিম্নলিখিত কোনটি পড়ে না? সঠিক উত্তর হয়ে যাবে নিয়ম শৃঙ্খলা পড়ে না। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় বাদবাকি যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, জন্ম মৃত্যু নথিভুক্তকরণ, এগুলো সবই কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় পড়ে, কিন্তু নিয়ম শৃঙ্খলা কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যে পড়ে না। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি দেখো 25 নম্বর রয়েছে, সংবিধানের 7ম তফসিলের আলোচ্য বিষয় কি? গ্রুপ ডি এক্সাম 2012 প্রশ্ন। সংবিধানের 7ম তফসিলের আলোচ্য বিষয় কি? রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ইত্যাদি ব্যক্তিদের বেতন, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা না রাজ্যসভার বরাদ্দ, আইন সংখ্যা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা সংবিধানের 7ম তফসিলের আলোচ্য বিষয়। এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দাও, এবং এরকম ক্লাস যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি কমেন্ট করে দাও, অবশ্যই একটি কমেন্ট করে দাও। চলো এখনকার মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে যাচ্ছে।